হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে যে ভিডিওটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে দর্শনে যারা সেমিস্টার 2 পরীক্ষা দেবে তাদের প্রশ্নটি হলো অ্যারিস্টটলের মতে দ্রব্য কি, আলোচনা করো। এই প্রশ্নটি দেখার আগে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আর তোমাদের যদি অন্য কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের প্রশ্ন হলো অ্যারিস্টটলের মতে দ্রব্য কি। এটি 10 নম্বরের প্রশ্ন। উত্তর দেখো, দর্শনের আলোচনার বিষয়বস্তু রূপে দ্রব্যের ধারণা একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা। প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত দার্শনিকদের চিন্তায় এটি বিশেষ স্থান অধিকার করে আছে। অ্যারিস্টটলের মতে অধিবিদ্যার আলোচনার মূল বিষয় হলো দ্রব্য বা সত্তা। অ্যারিস্টটল তার মেটাফিজিক্স গ্রন্থে দ্রব্যের বিভিন্ন অর্থ ব্যাখ্যা করেছেন। সেগুলি হলো: 1 নম্বর, সাধারণভাবে জড়দেহ, প্রাণী, গাছপালা, তাদের অংশ, মৌলিক উপাদান, বিভিন্ন প্রজাতি এবং এগুলি যেসব যৌগিক বস্তুতে পরিণত হয়, যেমন জড়জগৎ, এসব কিছুই হলো দ্রব্য। কেননা এই বস্তুগুলি কোনো বিষয়ে আরোপিত হয় না, বরং অন্য সব কিছুই এতে আরোপিত হয়। 2 নম্বর, যা বস্তুতে উপস্থিত থাকে কিন্তু তার গুণ নয়, বরং তাদের অস্তিত্বের কারণ হয়, তাই হলো দ্রব্য। 3 নম্বর, বস্তুতে উপস্থিত যে অংশগুলি তাদের সীমিত করে, ব্যক্তি হিসেবে চিহ্নিত করে এবং যাদের ধ্বংসের ফলে সমগ্র বস্তুই বিনষ্ট হয়ে যায়, তা হলো দ্রব্য। 4 নম্বর, বস্তু সারধর্ম, যার সূত্রটিকে লক্ষণ নামে অভিহিত করা যায়, তা হলো দ্রব্য। তাই বলা যায় অ্যারিস্টটলের মতে দ্রব্যের অর্থ হলো দুটি: চরম দ্রব্য বা অন্য কোনো কিছু ধর্ম হতে পারে না, যার জন্য একটি বস্তু এই বস্তু নামে অভিহিত হয় এবং যাকে অন্য সকল বস্তু থেকে পৃথক করা যায়, তা হলো দ্রব্য। প্রত্যেক বস্তুর গঠন বা আকার হলো এই রকমের দ্রব্য। অ্যারিস্টটলের মতে এটি হলো গৌণ অর্থে দ্রব্য। প্যারাটা চেঞ্জ করে করবে, দ্রব্য পদবাচ্য হতে পারে এরকম 4টি ধারণার কথা অ্যারিস্টটল উল্লেখ করেছেন। সেগুলি হলো আধার, সামান্য, জাতি এবং সারধর্ম। এর মধ্যে আধার হলো তাই যার দ্বারা অন্য সকল কিছু বিশেষিত হয়, কিন্তু তা নিজে কোনো কিছুর বিশেষণ বা ধর্ম নয়। উপাদান, ইন্দ্রিয়গ্রাহ্য আকার এবং উপাদান ও আকার সমন্বিত মূর্ত বস্তু, এই তিনটির মধ্যে কেবল উপাদান আধার নয়। কেননা উপাদান থেকে তা ধর্মগুলিকে অপসারণ করা হলে উপাদানের স্বতন্ত্রতা থাকে না। কিন্তু দ্রব্যের প্রধান বৈশিষ্ট্যই হলো এটি অন্য বস্তু থেকে নিজের স্বাতন্ত্র্য বজায় রাখবে। ইন্দ্রিয়গ্রাহ্য আকার এবং উপাদান ও আকারের সমন্বিত যৌগও অ্যারিস্টটলের মতে আধার হতে পারে না। কেননা তার মতে ইন্দ্রিয়ানুভবগম্য বিষয় কখনো আধার হতে পারে না। সামান্য ও জাতি হলো সমার্থক শব্দ। সামান্য বা জাতি হলো অনেক বস্তুর সমান ধর্ম। অ্যারিস্টটল একে গৌণ অর্থে দ্রব্য বলেছেন। তিনি মুখ্য অর্থে বস্তুর সারধর্মকেই দ্রব্য বলেছেন। যে সকল অংশ দিয়ে একটি বস্তু গঠিত হয়, বস্তুটি সেগুলো সমষ্টিমাত্র নয়। যৌগে তার অংশগুলির অন্য কিছু থাকে, যার জন্য তা একটি বিশিষ্ট দ্রব্যে পরিণত হতে থাকে। এই অতিরিক্ত কিছুই হলো বস্তুর সারধর্ম। প্যারা চেঞ্জ করে করবে, মেটাফিজিক্স গ্রন্থে অ্যারিস্টটল 3 প্রকার দ্রব্যের উল্লেখ করেছেন, যথা: 1 নম্বর, ইন্দ্রিয় গ্রাহ্য ও অনিত্য দ্রব্য, যেমন উদ্ভিদ, প্রাণী ইত্যাদি। 2 নম্বর, ইন্দ্রিয় গ্রাহ্য ও নিত্য দ্রব্য, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা ইত্যাদি। 3 নম্বর, অতীন্দ্রিয় ও নিত্য দ্রব্য, যেমন ঈশ্বর, আত্মা ইত্যাদি। সমালোচনা পয়েন্ট: অ্যারিস্টটলের দ্রব্যতত্ত্ব বিভিন্ন কারণে ত্রুটিপূর্ণ। 1 নম্বর, প্লেটোর সামান্য ধারণাকে খণ্ডন করে অ্যারিস্টটল দ্রব্যের আলোচনা শুরু করলেও গৌণ দ্রব্য হিসেবে জাতি বা প্রজাতিকে দ্রব্য বলে স্বীকার করে নিয়ে তিনি প্লেটোকেই সমর্থন করেছেন। 2 নম্বর, অ্যারিস্টটল যে 3 প্রকার দ্রব্যের উল্লেখ করেছেন সেখানে কখনো দ্রব্যকে তিনি ইন্দ্রিয়গ্রাহ্য বলেছেন, আবার কখনো অতীন্দ্রিয় বলেছেন, কখনো নিত্য বলেছেন, আবার কখনো অনিত্য বলেছেন। 3 নম্বর, আলোচনার প্রারম্ভে তিনি দ্রব্যকে সামান্য এবং বিশেষের সমন্বিত রূপ হিসেবে স্বীকার করলেও পরবর্তীকালে তিনি সামান্যকে বিশেষ থেকে পৃথক করেছেন এবং বিশেষ মর্যাদা দিয়েছেন।